এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আমি রাজশেখর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজের বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইনে। আজকে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করব, সাত সকালে ঘুম থেকে উঠেই যা ভাবায় আপনাকে, সারা দিনভর আপনি যেভাবেই আপনার জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে চলুন না কেন, রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে আবার কিন্তু একবার আপনাকে ভাবাবে। উত্তরবঙ্গে যখন প্রবল বৃষ্টিপাত, তখন ভরা বর্ষাতেও বৃষ্টি সেভাবে নেই দক্ষিণবঙ্গে। বিভিন্ন পুকুর, নদ, নদী এখনো পর্যন্ত কিন্তু বর্ষা বলতে কানায় কানায় পরিপূর্ণ এমনটা কিন্তু দেখা মিলছে না। এরই মধ্যে সবচেয়ে প্রায় আগুন বলা যেতে পারে যে বাজার দর। কোন বাজার দর? না, সবজির দর। অন্যান্য আনাজপত্রের দাম খুব একটা যে কম বেশি গোলদারিতে বাড়ছে এমনটা নয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে সবজির দাম যেভাবে আকাশ ছোঁয়া, আর এই আকাশচুম্বী অবস্থাতেই মধ্যবিত্তের পকেটে পড়েছে টান। কিন্তু কেন এমন অবস্থা? কোন পর্যায়ে এই অবস্থা? আদতে বৃষ্টির আগে যে অবস্থা হয়, বৃষ্টির পরে আরেক অবস্থা হয়, এই সমস্ত কিছুকে প্রায় ধূলিসাৎ করে দিয়ে এক অদ্ভুত অবস্থার সম্মুখীন আপনি আমি সকলেই। চেম্বার অফ কমার্স, তাদেরই বা কি ভূমিকা, সরকারেরই বা কি ভূমিকা, জেলায় জেলায় কি পরিস্থিতি, এই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবজির দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। আজ আমার সঙ্গে এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হরপ্রসাদ ঘোষাল। হরপ্রসাদ বাবু, আপনাকে সরাসরি স্বাগত জানাচ্ছি স্টুডিওতে আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। এবং তার পাশাপাশি আমরা জেলায় জেলায় একেবারে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে আমরা আরও অন্যান্য জেলাগুলির দিকে নজর রাখবো, যে সেখানকার যারা মানুষজন, সেখানকার যারা ক্রেতা বা বিক্রেতা বা সরাসরি এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত, তাদের কি দাবি। আমরা পারতপক্ষে বাজারে গিয়ে হরপ্রসাদ দা যে ছবিটা দেখতে পাই বা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সাধারণত আমরা গিয়ে যখন বলছি যে টমেটো কত কিলো, কেউ বলছেন 120, তো কেউ বলছেন 100। যে ছবিটা পারতপক্ষে দেখা যাচ্ছে যে এখন কোনো শাকসবজি 80 থেকে নিচে নামছে না। 80, 90, 100, 120 এবং 40 টাকার চন্দ্রমুখী আলুও, 45 টাকার 42 টাকার চন্দ্রমুখী আলুও আপনাকে আমাকে বেছে নিতে হচ্ছে এমন একটা কঠিন পরিস্থিতিতে। আমি আসবো আমাদের জেলার প্রতিনিধিদের সঙ্গে, তার আগে সরাসরি হরপ্রসাদ একটা জায়গাতে যাই যে পারতপক্ষে কি ছবি দেখতে পাচ্ছ। নিজে ব্যবসায়ী হলেও, চেম্বার অফ কমার্সের সঙ্গে জড়িত থাকলেও সাধারণ মানুষ বাজারে যেতে হয় নিয়মিত গৃহকর্তা হিসেবে। সেই গৃহকর্তা হিসেবে বাজারে গিয়ে কি অবস্থার সম্মুখীন, কতখানি দামের হেরফের দেখতে পাচ্ছ গত কয়েকটা দিনে? শুভ সন্ধ্যা রাজশেখর। তুমি যেটা প্রথমে ভূমিকা দিলে, এটা যেমন তোমারও কথা, আম জনতা বা সাধারণ মানুষের মনের কথাটা তুমি তুলে ধরেছ। এটা তো ঠিকই, সে প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সবারই, মানে সব শ্রেণীর মানুষকে কাঁচা সবজি বাজার করতেই হয় থলি হাতে নিয়ে। বাঙালি তো খুবই ফন্ড অফ দিস, মানে বাঙালি বাজার করতে ভালোবাসে। বাজারটা যাওয়া বাঙালির একটা মানে রক্তের মধ্যে রয়েছে। তো এই সংস্কৃতির ছাড়াও বলছি, মানুষের তো আহার গ্রহণ করতেই হয়, তার একটা মূল উপাদান হলে ভাতের সাথে হচ্ছে সবজি। এইবার রিসেন্টলি এটা সঠিক কথা, কারণ আমিও বাজারে যাই এবং দেখি বিশেষ করে মূল সবজি, যে কোনো সবজিতে আলুটা লাগে। তো দেখা যাচ্ছে যে আলুটার ক্ষেত্রে সব থেকে বেশি মানুষের, মানে সব থেকে বেশি মানুষ আতান্তরে পড়ছে। 20 টাকা থাকা উচিত, তার প্রায় দ্বিগুণ। মানুষ
শুধু আলু তো একটা বড় ব্যাপার হলো, চন্দ্রমুখী তুমি একটা বিশেষ আলুর প্রোডাক্ট বললে, আর চন্দ্রমুখী আছে, জ্যোতি আছে, আরো 3-4টে প্রোডাক্ট আছে। মানে এমনিতে হরপ্রসাদ আমরা স্বাভাবিকভাবে সারা বছর যা দেখে থাকি তাতে হচ্ছে চন্দ্রমুখীটা অন্তত পক্ষে একটা স্ট্যান্ডার্ড আলু, কিন্তু সেই স্ট্যান্ডার্ড আলুটাও 40, 42, 44, 45, 46 টাকায় বেচে নিতে হচ্ছে। খুব জোর 5 কিলো যদি নেওয়া যায় সেখানে 38 টাকা অবধি পাওয়া যেতে পারে। তাও সেটা সব বাজারে নয়, সব বাজার, সেটা আবার বাজারেরও হেরফের হচ্ছে, বাজারে হেরফের আছে। আমার মনে হয় আমাদের এখানে আলু চাষ খুব ভালো হয়, হুগলি বর্ধমান জেলার একাংশ, এখানে ব্যাপক আলু চাষ হয় এবং সেই আলু কিন্তু কোল্ড স্টোরেজে রাখা হয়। এখন কোল্ড স্টোরেজের সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে। এখন যে আলুটা আমরা পাচ্ছি সেটা কিন্তু কালকের বা জমির আলু নয়, কাঁচা আলু সবুজ সবুজ যে ভাব সেটা নয়, এটা কিন্তু কোল্ড স্টোরেজের আলু। এবং এইটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি বিরাট একটা অসাম্য চলে আসে, মানে অনেকটা যদি প্যারিটির ক্ষেত্রে মানে অনেকটা ফারাক হয়ে যায়, তো সেক্ষেত্রে দামটা ঊর্ধ্বমুখী হয়। এবার যদি কেউ বলে যে না আমি প্রশাসন থেকে করে দেবো, কেউ যদি বলে বা আমি নিজের ইয়ের থেকে কিছু করে দেবো, কোনো একটা সংস্থা বা কিছু, এখন এটা নফেড থেকেও এটা করেছে একটা বিশেষ মানে হচ্ছে সমবায় সমিতি যারা এই আলুগুলোকে নিয়ে বাজারজাত করে থাকে। তো সেখান থেকে তারা যখন কোল্ড স্টোরেজ থেকে আলুটা বার করছে, সেই আলুটার দামটা যদি প্রথমে আমি 30 টাকায় কিনে থাকি মানে হোলসেল রেটে, সেটা যদি বাজারজাত হতে হতে তো 35 টাকা আসছে, ও পাবলিকের কাছে যখন আমি কিনতে যাচ্ছি সেটা 38 থেকে 40 হচ্ছে। এটা একটা আমার মনে হচ্ছে মানে যদি মানে ব্যবসায়িক ভিত্তিতে বা হচ্ছে যে ইকোনমিক্যালি ভিত্তিতে এইটাই স্বাভাবিক প্রক্রিয়া এবং এটাই হচ্ছে। এর বাইরে যদি হয় যে আলুর ব্যাপক প্রোডাকশন হলো, তখন আবার এমন হয় একটা সময় দেখা যায় আলুর দাম 5 টাকা কেজিতেও নেমে আসে। এটা কিন্তু আপ ডাউনের একটা বিশেষ সময়ের ব্যাপার। কিন্তু এখন এই আলুটা অ্যাটলিস্ট আমার মনে হয় 25 থেকে 30 টাকার মধ্যে থাকা উচিত, কারণ আলু ভাতে ভাত দিয়েও মানুষ ডাল ভাত দিয়ে খেয়ে নিয়ে বাড়ি থেকে সকালবেলা ডিউটি অফিস যায়। একটা ছবি আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে এই যে যা পরিস্থিতি, তাতে করে বিভিন্ন সংবাদ মাধ্যম বা খবরের কাগজে আমরা যে কথা এবং ছবি দেখছি গত কয়েকদিন ধরেই, সেটা হচ্ছে যে একেবারে বাজারজাত যেখানে হচ্ছে সেটা তো একটা জায়গা, কিন্তু কৃষকের কাছ থেকে যখন আসছে, কৃষকরা কিন্তু অভিযোগ করছেন তারা কিন্তু সঠিক মাত্রায় দাম পাচ্ছে না, সঠিক দাম পাচ্ছেন না। যে জিনিসটা তারা 3 টাকায় বিক্রি করছেন, বাজারে এসে দেখা যাচ্ছে যে সেটার দাম 43 টাকা হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখা যাচ্ছে যে সেটা প্রায় 30 টাকায় তারা বিক্রি করছেন, 300 টাকা দরে বাজারে বিকোচ্ছে। অন্যদিকে একটা ছবি বা একটা সমস্যা হরপ্রসাদ দা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা সারা বছর দেখি যে জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে যাদের যা মানে উৎসব হয়, সেটা ঈদ হোক, সেটা দুর্গাপুজো হোক, 25শে ডিসেম্বর হোক, কিংবা ভাতৃদ্বিতীয়া হোক, অর্থাৎ এই যে এতগুলো উৎসব আমরা সারা বছর দেখে থাকি, 12 মাসে 13 পার্বণ, তখন দেখা যায় যে দামটা অনেকখানি ঊর্ধ্বমুখী হয়ে যায়। এবং ঠিক এই সময় অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ পেরোনোর পরেই যেহেতু আষাঢ় শ্রাবণ বর্ষার সময় চলে আসে এবং বর্ষাতে প্রচুর শাকসবজি মাঠে নষ্ট হয়ে যায়, অনেকে খুব তাড়াতাড়ি সেই শাকসবজি তারা বাড়িতে তুলে নেন, কোল্ড স্টোরেজে রেখে দেন। সেই বর্ষাটা তো এবার এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু অমিল। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে, তিস্তা তোরসার জল ফুলে ফেঁপে উঠেছে। আমরা আমাদের উত্তরবঙ্গে যিনি জলপাইগুড়ির প্রতিনিধি, তার সঙ্গেও আমরা কথা বলবো একটু পরেই, এবং একই সঙ্গে আমরা আপনাদের দেখাবো যে বাজারে কি হারে বিক্রি হচ্ছে জিনিসপত্র, এবং সাধারণ মানুষ সকালবেলা থেকে যেভাবে বাজারে সাধারণত ভিড় জমান, সেই ভিড় জমার ছবিটা কিন্তু নেই। অর্থাৎ হরপ্রসাদ দা, দেখা যাচ্ছে যে 8টা তো ঠিক আছে, 9টা বাজতে না বাজতেই বাজার কিন্তু ফাঁকা। এবং যে মানুষ, আমরা কথা বলছিলাম, যে মানুষ হয়তো 3 কিলো টমেটো কিনতেন, 2 কিলো টমেটো কিনতেন, তিনি বলছেন আমার 250 গ্রাম টমেটো দিন। যিনি হয়তো 250 লঙ্কা কিনতেন, তিনি বলছেন ভাই আমাকে কোনো রকমে 10 টাকার লঙ্কা দিয়ে দিন। এইরকম একটা ছবি আমরা যেখানে আসতে চাইছি এই মুহূর্তে প্রথম পর্যায়ে, সেটা হচ্ছে যে একদিকে কৃষকরা দাম পাচ্ছেন না, অন্যদিকে বর্ষা দক্ষিণবঙ্গে এখনো সেভাবে হয়নি, তাহলে মাল পচে যাওয়ার মতো এখনো পর্যন্ত পরিস্থিতি আসেনি। তাহলে আচমকা এই দামটা দক্ষিণবঙ্গে বেড়ে যাওয়ার কারণটা কোথায়? যেখান থেকে মূলত শাকসবজি আসার কথা, এক হচ্ছে পূর্ব বর্ধমানের একটা বিস্তীর্ণ অঞ্চল, একটা হলো হুগলির একটা বিস্তীর্ণ অঞ্চল, এবং পশ্চিম মেদিনীপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল, এ নিয়ে কোনো দ্বিমত নেই।
এই জায়গাগুলোতে যে পরিমাণ বৃষ্টি এখনো পর্যন্ত দরকার কৃষি দপ্তর বলছে সেখানে কিন্তু সেই পরিমাণে বৃষ্টি নেই। তাহলে যদি বৃষ্টি নেই পরিমাণগতভাবে, তাহলে এখন থেকে এতখানি কাঁচা মাল, কাঁচা শাকসবজির এতখানি দাম বেড়ে যাওয়ার কারণটা কোথায়? আমি আসতে চাইছি হরপ্রসাদ দা, যে আমরা কয়েকদিন আগেও দেখলাম যে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন বড় বাজারে টাস্ক ফোর্স তারা হানা দিচ্ছে, সরকারিভাবে টাস্ক ফোর্স তারা হানা দিচ্ছে, কিন্তু একটা ছবি দেখছি না যে কনজিউমার যে ফোরাম তাদের কি ভূমিকা। তুমি তো দীর্ঘদিন ধরে চেম্বার অফ কমার্সে আছো, ব্যবসায়ী বিভিন্ন কাজকর্ম করছো চেম্বারের তরফে, কনজিউমার ফোরামের কি আগের থেকে এখনো পর্যন্ত সেই একই রকম ভূমিকা কি দেখা যায়? কনজিউমার ফোরাম ঠিক এইখানে ভূমিকাটা জিনিসপত্র দাম বৃদ্ধি বা আমার মনে হয় না কনজিউমার ফোরামে কোনো একটা ধরো কমপ্লেন করলে কোনো একটা জিনিস ঠিকঠাক পেলাম না বা অন্য বিষয়গুলো দেখে। এইবার বাজারে কোথাও কি মনে হচ্ছে না যে কনজিউমার ফোরাম সাবজেক্টটাই যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে মাঝে মধ্যে? কনজিউমার ফোরামের ডাইরেক্টলি এখানে ইনভলভমেন্টটা মানে ওদের যে জুরিডিকশন আমার মনে হচ্ছে সেই জায়গাটা মানে এইখানে তুলনামূলক কম। আচ্ছা, মানে এইটার এই যে সবজির যে চাষ দেখাচ্ছে এইটা মানে এখানে প্রচুর জল দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি তোমাকে দুটো পার্টে আমি বলতে পারি যে সাপোজ তুমি যদি উত্তরবঙ্গ দেখো সেখানে কিন্তু দামটা বাড়ছে, অথচ সেখানে কিন্তু প্রচুর জল হয়েছে, অপর্যাপ্ত জল হয়েছে। ভাইস ভার্সা কাউন্টার পার্টে তুমি যদি আমাদের দক্ষিণবঙ্গে তুমি দেখতে থাকো, তো দক্ষিণবঙ্গের কাঁচা সবজি সাপ্লায়ার যোগানদার তুমি যদি বলো, যেমন পশ্চিম মেদিনীপুরের নাম করলে বর্ধমান, হুগলি, আর একটা ডিস্ট্রিক্ট আছে বাঁকুড়া। তুমি যদি দুর্গাপুর কেন্দ্রিক কিছু ভাবতে যাও তাহলে এই পুরো মালটাই কিন্তু ম্যাক্সিমামটা বাঁকুড়া থেকে আসছে, ম্যাক্সিমাম একটা লট অফ মানে শেয়ার। বেশ কিছুটা পূর্ব বর্ধমান তো আছে, বর্ধমানটা আমি রয়েছি, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানের একটা বড় অংশের কাঁচা সবজি আসে বাঁকুড়া থেকে। হ্যাঁ হ্যাঁ একদম। তুমি ভোর 4টার সময় তো সেই পরিমাণে হয়নি। এবার ভোর 4টার সময় তুমি যদি দুর্গাপুর স্টেশন বাজারের পেছনে যে মার্চেন্ট মার্কেটটা আছে ওইখানে গেলেই কিন্তু তুমি এইটার কিছু জবাব পেয়ে যেতে। কেন বলছি, ওখানে যে মালটা আসে কিন্তু সমস্ত জায়গায় চাষিরা এক জায়গায় ওখান থেকে নেয়, গ্রাম থেকে মালটা তুলে এনে এই মার্কেটে চলে আসে, এটা হোলসেল মার্কেট। ওখান থেকে এই যে বাজারে আমাদের চণ্ডীদাস, আমাদের বেনাচিটি, গোপাল মাঠ বা আরো অন্যান্য জায়গায় সারাউন্ডিং যে বাজার, আশিস মার্কেট, এমএমসি আছে, মামলা বাজার, তো এই বাজারগুলোতে মালটা কোথা থেকে আসছে, ওই মার্কেট থেকে তুলে এনে চটপটে একই ধরনের মাল দেখবে সব বাজারেই ঘুরছে, এবং রেটটা মোটামুটি মোরলেস, যেমন বেগুনের বলছো 80 টাকা, ওইরকম সব জায়গায় একই দাম হবে এই বাজারটাতে। আচ্ছা, আলুর দামও তাই হচ্ছে। পেঁয়াজের দাম তো একটা আলাদা বিষয়, পেঁয়াজ আমাদের দেশে কম চাষ হয়, পশ্চিমবাংলায় কম হয়, নাসিক থেকে মূলত আসে। আর এছাড়া তুমি বলছো ঝিঙে, আলু, পটল, ভেন্ডি, ঢেঁড়স, এই তোমার কুমড়ো, লাউ। হ্যাঁ, এই বছর তো ভালো ভেন্ডি এবং লাউ পাইনি ভালো করে, মোটামুটি বেশ যেটা হ্যাঁ পটল। তো এইগুলোর মধ্যে এখন দামটা একটু সামান্য, যেটা 60 টাকা 70 টাকা যে রেট গুলো ছিল সেটা হয়তো একটু কমেছে, 10 টাকা 15 টাকা এই যে ইয়ে করছে, কি বলছে, খরচের মধ্যে কিন্তু নেই, মধ্যবিত্তের কথা বলছি, যেটা এক্সপেক্টেড মানুষ সহজভাবে। এই যে কেন আমি হরপ্রসাদ দা আসবো, আমরা একটু সরাসরি চলে যাব মুর্শিদাবাদে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন রক্তিম সিদ্ধান্ত, আমাদের প্রতিনিধি। রক্তিম, আমার কথা নিশ্চয়ই শোনা যাচ্ছে ওখান থেকে সরাসরি? রক্তিম, এই মুহূর্তে সরাসরি তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত জানাচ্ছি। রক্তিম, তুমি এই মুহূর্তে কোন এলাকার কোন বাজারে দাঁড়িয়ে আছো এবং সেখানকার মানুষজন, ক্রেতা বা বিক্রেতারা এই সবজির যে বিরাট দাম তা নিয়ে কি বলছেন? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার কান্দি বাসস্ট্যান্ডে যে সবজি বাজার, অর্থাৎ সুভাষ সবজি মার্কেট, সেই সুভাষ সবজি মার্কেটে দাঁড়িয়ে রয়েছি এবং এই এলাকার যে সমস্ত ক্রেতা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গে আমি সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এখন যে বাজার মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেই বাজার মূল্য বৃদ্ধি আপনাদের বিক্রি করতে কতটা বিক্রি করাটা একটু কমে গেছে, ওষুধের মূল্য মানুষ কম পাচ্ছে, আগে যে পরিমাণ কিনতে কম কিনছে, সবার পকেটের টানও চলছে এখন এই মুহূর্তে। আর এই জিনিসপত্রের মুখোমুখি থাকে তা আমাদের অনেক কম। ভালো পেঁয়াজটা 40 মধ্যে, আদা 160 টাকা থেকে 180 টাকা কিলোর মধ্যে, লঙ্কা 100 টাকা কিলোর মধ্যে ঘোরাফেরা করছে।
রসুন 200 টাকা কিলো, বেগুন 40-50, পটল 80। এই কদিন আরো দাম বেড়েছে টমেটোটা, ভেন্ডি 4, করলা পটলটা 30 থেকে 35 মধ্যে আছে, শসা 40, পেঁপে 40, কাঁকড়া 40, গাজর 50, তারপর আছে 40 কিলো। রক্তিম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। রক্তিম শুধুমাত্র ওই আরো একজন বিক্রেতার কাছে যাও এবং তার কাছে আমাদের একটাই প্রশ্ন, যে এই যে এতখানি বিরাট পরিমাণে সবজির দাম এই মুহূর্তে হাহাকার চলছে বাজারে, এই এত দাম বেড়ে যাওয়ার কারণটা কি? বিক্রেতা তিনি তো বিক্রি করছেন, তিনি তো 10 মাস আগেও বিক্রি করেছেন, 10 বছর আগেও বিক্রি করেছেন, আজও বিক্রি করছেন, কারণটা তার কি মনে হয়, কি কারণ হতে পারে? একদমই আমি আরো একজন বিক্রেতার কাছে যাওয়ার চেষ্টা করবো। তবে এই যে সবজির দাম হঠাৎ করে বেড়ে গেল, কেন এরকম ভাবে বাড়লো, কি মনে হচ্ছে? আপনারা তো বিক্রি করেন। মালের আমদানি না তার জন্য রোদে অনেক দাম মরে গেছে, কারণে মালের দাম একটু বৃদ্ধি পেয়েছে। আমি আরো একজনের কাছে যাবো। দেখো মালের দাম এটা হঠাৎ করে কেন বেড়ে গেল, কি মনে হয়? আপনি তো এখানে কিনতে এসেছেন। আচ্ছা, একদমই তাই। এই যে বাজারে দেখছেন, এই বাজারে যারা ব্যবসা করছেন বা তাদের যেটা বক্তব্য, তাদের যে এই যে অত্যাধিক দাম, এই দামের কিন্তু একেবারে তারা নাভিশ্বাস হয়েছে এবং এই দাম কবে কমবে তার আশায় কিন্তু রয়েছেন তারা দর্শক। ক্রেতারা রয়েছেন, কোন ক্রেতার সঙ্গে কি কথা বলা যাবে? ক্রেতারা কি বলছেন, যে তারা কতটা সমস্যার মধ্যে আছেন এখন? চেষ্টা করবো যে সমস্ত ক্রেতার সঙ্গে কথা বলে নেবার, এখানে দাদা চির দাম বেড়ে গিয়েছে, কতটা অসুবিধা হচ্ছে আপনার? জিনিস আগের থেকে অনেকটাই কম কিনতে হচ্ছে, অসুবিধার মধ্যে পড়েছেন অনেকটাই। একদমই তাই। ক্রেতারা রয়েছেন, সেই ক্রেতারা কিন্তু যেটা জানাচ্ছেন যে দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের মিষ্টি তাদেরকে আগে কিনতে হতো, তার থেকে অনেকটাই কিন্তু কম অংশে কিন্তু কিনছেন তারা। আচ্ছা রক্তিম, আমি একটা জিনিস জানতে চাইছি, তুমি যে কান্দি বাজারে আছো বা একই সঙ্গে বহরমপুর সহ লালগোলা বিভিন্ন রকম যে বাজারগুলো রয়েছে, সেই বাজারে সরকারিভাবে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কড়া নজরদারি চালাতে হবে, ভারতপক্ষে কি সরকারিভাবে কি কোনো টাস্ক ফোর্সের হানা বা মহকুমা প্রশাসনের তরফে, জেলা প্রশাসনের তরফে কি কোনো অভিযানের ছবি কি দেখা যাচ্ছে? কিছু কিছু জেলায়, কিছু কিছু শহরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে, তোমার ওখানে কি দেখা যাচ্ছে এরকম কোনো ছবি? বহরমপুর, মুর্শিদাবাদ, কান্দি, লালগোলা কোথাও? আজকে কিন্তু এখন পর্যন্ত টাস্কফোর্স বা যে সমস্ত আধিকারিকেরা রয়েছে সেই সমস্ত আধিকারিকদের কিন্তু হানা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদের যে বহরমপুর পরে মুর্শিদাবাদের লালগোলা, মুর্শিদাবাদের লালবাগ, মুর্শিদাবাদের জঙ্গিপুর সহ মুর্শিদাবাদের আমি যেখানে রয়েছি এই কান্দি বাজার, এখন বাজারে যে আনাজ আম কিন্তু একেবারে আকাশ ছোঁয়ার, যার জেরে কিন্তু একেবারে অবিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। এবং তিনি যেটা বললে যে যে সমস্ত আধিকারিকরা রয়েছে সেই আধিকারিকদের এখনো পর্যন্ত মুর্শিদাবাদ বাজারগুলিতে কিন্তু লক্ষ্য করা যায়নি, এখনো পর্যন্ত এমনটাই কিন্তু ক্রেতা বা বিক্রেতারা এমনটাই জানাচ্ছেন। কথা বলছিলাম মুর্শিদাবাদ থেকে আমাদের প্রতিনিধি রক্তিম সিদ্ধান্তের সঙ্গে, সে এতক্ষণ ছিল মুর্শিদাবাদের কান্দি বাজারে, এবং কান্দি বাজারের মুর্শিদাবাদ জেলায় যথেষ্টই পুরনো বাজার হিসেবে নামডাক রয়েছে, এবং যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে ফলে ক্রেতা এবং বিক্রেতাদের পরিমাণটা অনেকখানি কমে এসেছে। এখন এটা একটা খুব কঠিন প্রশ্ন। আমি আজকে এই অনুষ্ঠান করার জন্য বিভিন্ন জনের সঙ্গে হরপ্রসাদ আমি কথা বলছিলাম, বিভিন্ন জন। আমি সকালবেলাতে, দুপুর বেলাতে বেশ কিছু যারা আড়তদার এরকম কিছু ব্যবসায়ীর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছি। কোট আনকোট সবার একটাই কথা, আমদানি নেই। আমি বুঝে উঠতে পারছি না যে আমদানি কেন নেই, কারণ দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টি হয়নি যতখানি কাঁচা শাকসবজি পচে যাওয়ার কথা। আবার এদিকে তুমি বলছো এবং ব্যবসায়ীরা বলছেন যে মাল আসছে কোল্ড স্টোরেজ থেকে। এক পক্ষ বলছেন যে আমদানি নেই,
কেউ বলছেন যে মাল এতখানি বৃষ্টি হয়নি, আবার বলছেন যে সেটা কোল্ড স্টোরেজ থেকে আসছে। তাহলে সাধারণ পাইকারি বাজারে এতখানি জিনিসপত্র দাম যে বেড়ে যাওয়ার যে কারণ, আমরা একটু আগে যে আলোচনা করছিলাম যে সরাসরিভাবে আমরা কনজিউমার ফোরামেরও কথা বলছিলাম অর্পপ্রসাদ দা, একটা জিনিস জানতে চাইছি যে প্রত্যেকটি বাজার এলাকাতে একটি করে চেম্বার অফ কমার্স থাকে। সেই চেম্বার অফ কমার্সের কাজ সেখানকার এলাকার যারা ব্যবসায়ী তাদের সামগ্রিক উন্নয়ন করা এবং তার পাশাপাশি ক্রেতারাও যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সঠিক বাজার মূল্যে যাতে জিনিস ক্রয় করতে পারেন সেটাও দেখা। আদতে কি সেটা হচ্ছে? না, আমি বলছি এখানে যে এগুলো একটা বাজার কমিটি বা বৃহত্তর ক্ষেত্রে গেলে মানে চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা, তাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে মাল আমদানি যোগান এইসব সত্ত্বেও আরও অনেক বিষয় থাকে যেগুলো চেম্বার অফ কমার্সের সাবজেক্ট বা চেম্বার অফ কমার্স সেগুলো দেখে থাকে বা তাদের দেখতেই হয়। কিন্তু একটা কথা হচ্ছে এখানে বলার যে যেখানে একটা বিষয় নিয়ে এলো যেটা যে কোল্ড স্টোরেজ থেকে যেটা আসছে সেটা মূলত কিন্তু আলুর কথা বলছি আমি, ইজ আ পার্ট অফ মানে ভেজিটেবল, তার মূলত আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, এটা কুমড়ো, প্রিডমিনেন্টলি যেটা কোল্ড স্টোরেজের কথা বলছি সেটা এইগুলো। কিন্তু একদম গ্রিন ভেজিটেবল যেগুলো সেগুলো কিন্তু অলমোস্ট ডেলিকার ডেলি। আজকের মাল যদি আমি পালং শাক রাখি কালকে নষ্ট হয়ে যায় একদম। এগুলোর কোনো কোল্ড স্টোরেজ সেভাবে আমাদের নেই যে আজকে রেখে দিলাম কালকে আবার বিক্রি করব বা সেরকম পরিস্থিতি আমাদের নেই। তো আমার কাছে যদি যোগানটা এই জন্যই নেই, সেই চাষটা হয়নি, এক্সপেক্টেড মানে ইয়েল্ড এক্সপেক্টেড ফলনটা আমি পাইনি, সেই ফলনটা আসেনি, মার্কেটে আসেনি। আমার চাহিদা আছে 100 টন সাপোজ কোনো শাক সবজি ইত্যাদি গ্রিন, সেখানে আমার সাপ্লাই হচ্ছে 70 টন বা 75 টন, তাহলে 25 টনের ব্যাপারটা যখন মার্কেটে ক্রেতা তো রয়েছে তাহলে স্বাভাবিক দামটা বাড়ছে। তাহলে মানুষ তাহলে এটা কী করে ম্যানেজ করছে? যার বাড়িতে 5 কিলো আলু লাগে সপ্তাহে বা 10 দিনে বা 3 দিনে, এবার সে কি করছে সেটা 4 কিলো করে নিচ্ছে, সে প্রাইসটা ওইটাই রাখছে। সাপোজ সে 100 টাকার আলু কিনবে, সেখানে যেটা 5 কিলো পেত আগে সেটা এখন 3 কিলোতে নিচ্ছে, অবভিয়াসলি তাই। এবার তাকে রান্নাঘরের ওই কড়াইয়ের ওখানে গিয়ে ম্যানেজ তাকে করতে হচ্ছে। এটা খুব মানে এর আগেও অনেকবার দাম বৃদ্ধি পেয়েছে, এরকম করে মানুষ, সাধারণ মানুষ বা মধ্যবিত্ত এই যে দামের যে হেরফের, এই হেরফেরটা কি চেম্বার অফ কমার্স বলে? আমি শুধুমাত্র তোমাদের কথা বলছি না, আমি যে কোনো বাজারে অল দি চেম্বার অফ কমার্স, অল চেম্বার অফ কমার্স, তাদের কি চেম্বার অফ কমার্স কিন্তু বাজার নিয়ন্ত্রক সংস্থা নয়। এটা কেন বাজার নিয়ন্ত্রক সংস্থা না হোক, কিন্তু বাজার মানে প্রথম তো হচ্ছে ক্রেতা, তারপরে অবশ্যই ক্রেতা যদি না থাকে তাহলে বিক্রেতার এখানে ভূমিকা। আমি বলতে চাইছি দাদা যেটা, সেটা হচ্ছে যে এক জায়গা থেকে জিনিসটা কিনে আনা হচ্ছে, কিনে আনার পর আমি ধরে নেব যে দুর্গাপুর স্টেশন বাজার থেকে যে জিনিসটা আসছে চণ্ডীদাসে বা এমএমসি মামরা বাজার বা বেনাচিতিতে বা গোপাল মাঠে, সেটা দেখা যাচ্ছে একই জায়গা থেকে মাল আসছে। একজনের কাছে একটা জিনিসের দাম 120 টাকা, একজন বলছে 110 টাকা, আরেকজন বলছে আমারটা আরো ফ্রেশ 140 টাকা। এই যে একটা বিক্রেতারা সঠিকভাবে ক্রেতাদের মাল সঠিক দামে দিচ্ছে কিনা, এগুলো কি চেম্বার অফ কমার্সের কি দেখার কথা নয়? না না, আমি এটার মধ্যে বলি চেম্বার অফ কমার্সের কাজটা কি তাহলে? এবার আমি একটা বলি যেটা ক্রেতা বিক্রেতা নিয়েই কিন্তু মানুষ মানে টোটাল সমাজটা। আমি যখন একটা রঙের দোকান কিন্তু আমি একটা কাপড় যখন কিনছি আমি সেখানে ক্রেতা, বা সবজি বাজার করছি তখন আমি কিন্তু ক্রেতা। তো ক্রেতাটা আমি বেশিরভাগ সময়, বিক্রেতা খুব অল্প একটা, মানে আমার পার্ট, ওইটা আমার একটা প্রফেশনের জায়গা। কিন্তু আমি বলছি এই যে ফারাকটা কেন হচ্ছে, এটা হতে পারে দুটো কারণে। যেমন ভিড়িঙ্গির এখানে অনেক চাষ হয়, সেই লোকাল মালটা যখন আমার মার্কেটে আসছে তার দামটা অবভিয়াসলি একটু কম হবে এবং তাজা হবে, ট্রান্সপোর্টিংটাও কম। তাহলে 3টে বিষয় এখানে লোকেট হয়ে গেল এখনই। আর যখন আমি সেন মার্কেট বা ওখানকার কোনো হোলসেল মার্কেট থেকে ঘাট মাল নিয়ে আসছি, তখন তার হচ্ছে যে মানে ট্রান্সপোর্টেশন, তার হচ্ছে ডিউরেশন অফ দি মানে টাইমিং, এগুলো এবং মার্কেট আসতে সময় লেগে যায়, এই সব মিলিয়ে কিন্তু সেখানে দামটা ডিভিয়েশনটা কিন্তু 5%-এর মধ্যেই থাকে। 100 টাকার কোনো একটা মাল আছে, হ্যাঁ, ফুলকপি দেখা যাচ্ছে যে 30 টাকা, কোনো জায়গায় হয়তো 25 টাকা, একটু ভালো সাইজের, মাঝারি সাইজের ভালো, হ্যাঁ। কিন্তু সেটাই তো বিড়িঙ্গির বা এখান থেকে লোকালি প্রোডাক্ট চলে আসছে মার্কেটে, সেটা কিন্তু 20 টাকা থেকে 22 টাকার মধ্যে পাওয়া যাবে এবং তরতাজা দেখেই কিনতে ইচ্ছা হবে। তো ওই ডিভিয়েশনটাই কিন্তু এখানে কাজ করে।
আমার মনে হয় ওইটাই চলছে। আর মূলত যেটা হচ্ছে সাপ্লাইটা মানে বেশ কিছুটা আন্ডার গোয়িং চলছে। মানে না, এটার কারণটা কি বলে মনে হয়, মানে এটার কারণটা কি, কোন জায়গা থেকে সাপ্লাইয়ের সমস্যাটা কোথায়? সাপ্লাইয়ের সমস্যা। আরেকটা জিনিস বলছি, মানুষ, ব্যবসায়ীরাও কিন্তু মানুষ, ফোরে আর দালাল কিছু থাকে, তাদের জন্য কিছুটা এফেক্ট করে প্রাইজিং এ, কিন্তু জেনারেলি একটা বিশেষ করে কাঁচা সবজির বাজারের একটা সাইকোলজি হলো আমার যা মাল আছে ভাই আজকে দুপুরের মধ্যে বা পারলে বিকেলের মধ্যে শেষ করে দাও, আদারওয়াইজ এই মালটা কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। ওরা কখন সাপোজ সে 5,000 টাকা মাল কিনেছে, তার যখনই মূলটা উঠে গেল বাকিটা তার লাভ্যাংশ আমি ধরে নিচ্ছি, তার দেখা যাচ্ছে মানে 60% মাল বিক্রি হয়ে গেল, 40% আছে, এই 40% কিন্তু লাভের মাল, ওইটা কিন্তু চাইবে একটু কম হোক যাই হোক বেচে দাও। বিক্রি কেন করে দিতে হবে? এটা তো আর শাড়ি কাপড় সাইকেল নয় যে আজ না কাল, তো ওইটা সঙ্গে সঙ্গে বিক্রি করার তার মোটিভেশনটা থাকে যে না ছেড়ে দাও। তখন কিন্তু দামটা দেখবেন আপনি সকালবেলায় তুমি দেখবে একরকম দাম থাকে, একটু দুপুরে যখন একটু বেলা পড়ে আসে তখন দেখা যায় তখন কাঁচা শাকসবজিটা ছেড়ে দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, তাহলে তখন কিন্তু প্রাইসটা স্ল্যাশ ডাউন করে। এটা কিন্তু একটা মার্কেটের নিজস্ব নিয়ম, এটা কারো এটা কোনো বড় নিয়ন্ত্রক বা কিছু চিন্তা ভাবনা না করলে সাধারণ ম্যানেজমেন্টেই এটা বোঝা যায়। আর যে দামের ফারাক যেটা মনে হচ্ছে মোরলেস, এই যে ভদ্রলোক মুর্শিদাবাদ থেকে যেটা বলছিল, আমি দুটো বিক্রেতার কথা শুনলাম, 100 থেকে 120-র মধ্যেই রয়েছে দামগুলো, যেটা প্রায়, হ্যাঁ, আর কতগুলো মাল বলছে 70-80-র মধ্যে ঘোরাফেরা করছে। এবার দামটা তারাও বলছে দাদা সাপ্লাই নেই। আমি ওই বিক্রেতাদের কথা শুনলাম, ক্রেতাদের কথা খুব একটা আসলো না ফিডব্যাকে। তো যেটা আমার মনে হচ্ছে যে বাজারের এই দামটা কিন্তু বেশ চড়া আছে। যদি এখনো যদি এরা অভিযান করছেন রাজ্য সরকারের মানুষজন, তাদের দামটা মনে হচ্ছে একটু একটু করে কমছে। এখন এটা কতটা আগামী দিনে কতটা কমবে বা কি হবে এটা বেশ কিছুটা এখন অনিশ্চিত। একটা অভিযোগ রাজ্যের সর্বত্র, প্রায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র, যে সরাসরিভাবে এই দামটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে টাস্ক ফোর্সের যে কঠিন ভূমিকা, টাস্ক ফোর্সের যে কঠোর ভূমিকা, সেই কঠোর ভূমিকার ছবিটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলায় অন্তত পক্ষে যদি আমি ধরে নিই যে গড়ে অন্তত 200 বাজার আছে, তাহলে দেখা যাবে যে একটা মাসে কোথাও হয়তো 2 দিন হয়তো টাস্কফোর্স তারা হানা দিচ্ছে, এবং ওই একদিন হানা দেওয়ার পর তাদের কিন্তু আর দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না, যেটা আমরা অনেক ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ বর্জনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ব্ল্যাক কালারের যে প্লাস্টিক হচ্ছে, এই যে আমরা দেখছি এই মুহূর্তে টাস্কফোর্স তারা যেভাবে বাজারে অভিযান চালাচ্ছে, তারা জানতে চাইছেন কি দাম, কোথার থেকে কিনে আনছেন, কিন্তু খুব মানে অদ্ভুতভাবে এটা কিন্তু সামগ্রিকভাবে প্রত্যেকটি বাজারে বাজারে যেভাবে কঠিন থেকে কঠিনতর হওয়ার কথা সেই ছবিটা দেখছি না। আমরা কথা বলার চেষ্টা করব আমাদের আরও অন্যান্য জেলার যারা প্রতিনিধি, জলপাইগুড়ির প্রতিনিধি সৌভিক দত্ত, একই সঙ্গে ডেবরা থেকে বিজয় মাহালি, আমরা তাদের সঙ্গে দিগ্বিজয় মাহালি, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, এবং তারাও এই মুহূর্তে দিগ্বিজয়, ডেবরা, সে আমরা সরাসরি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের কৃষকরা সেখানে রয়েছে ডেবরাতে, তারা কি বলছে আমরা সেই কথা শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন যে কোনো মতেই ফোড়েদেরকে সুবিধা দেওয়া যাবে না, কোনো মতেই ফোড়েরা যাতে বাজারে নেমে বাজারের মধ্যে তারা যাতে যে যোগানটা প্রতিদিন প্রতি মুহূর্তে থাকার কথা সেইটা যেন কোনোভাবেই তারা ব্যাহত করতে না পারে, তার জন্য তিনি প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে বলছেন। কিন্তু যেভাবে কঠোর ভূমিকা পালন করা দরকার, যেভাবে আরও কঠোর হওয়া দরকার, সেই ছবিটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? আমি আসতে চাইছি হরপ্রসাদ দা, যে কোনো ঘটনার ক্ষেত্রে আমরা যে সময় মুরগির একটা রোগ হয়েছিল বার্ড ফ্লু, সেই সময় আমরা দেখেছিলাম যে প্রশাসন তারা বাজারে বাজারে হানা দিচ্ছেন। যখন দেখা গেল যে একটা মাপ সেই মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এবং খুব অত্যন্ত নিম্নমানের যে কালো প্লাস্টিক আমরা মাছ, মাংস, শাকসবজি, আনাজে আমরা দেখি বাজারে দেয়, তারা যখন দেন এবং সেইটা কিন্তু আবার চলে এলো। আমি বলতে চাইছি এই যে দাদা, এই যে নিয়মিত বাজারে অভিযান না থাকা, নিয়মিতভাবে বাজারে না আসাটা, এটাও কি কোথাও কোথাও যারা এই সমস্যাগুলো সৃষ্টি করছেন ব্যবসায়ীরা, সেটা খুচরো ব্যবসায়ী হোক, সেটা আড়তদার হোক, প্রপার সঠিক সময় সঠিকভাবে সঠিক সময় মতো অভিযান না চালানোর ফলটাও কি এটা একটা
নাকি এটা শুধুমাত্র আইওয়াশ হয়ে যাওয়া প্রশাসনিকভাবে যে চলো একদিন দেখিয়ে দিলাম, বাকিটা যা হলো তা? হরপ্রসাদ দা, হ্যাঁ, আমি প্রথমে তোমার এইটা বলি। ফার্স্ট অফ অল মানে কি, যে প্রশ্নটা তুমি তুললে না, যেখানে দেখানো হলো যে টাস্ক ফোর্স যাচ্ছে, কোন অংশটা ব্যবসার কোন অংশটা কাছে যাচ্ছে, একবারে বোর্ডে মানে মানে একটা ছোট্ট রিটেলার, ওই রিটেলার কিন্তু কখনোই নিয়ন্ত্রক নয়। রিটেলার 100 টাকার কোন একটা কেজি কোনো একটা জিনিস কিনে সে 110 টাকা অবধি বেচবে, ঠিক আছে, তারও কম্পিটিটর থাকে, কিন্তু ওর প্রায় হাত পা বাঁধা। কিন্তু রিটেলের সংখ্যা কিন্তু বিপুল, এরা কিন্তু সংখ্যাই বেশি। এদের নিয়ন্ত্রক হলো কি, যারা মজুত করছে বা আড়তদার, তাদের নিয়ন্ত্রণ করছে কারা, তার ওপরে যে আছে কোল্ড স্টোরেজ থেকে, আর কোল্ড স্টোর থেকে আড়তদারের কাছে যে মালটা আসছে, এইখানে ফোরেদের এখানে ভূমিকা থাকছে। আজকে রাতারাতি আমি বলছি না, ফোরেদের যে লোভ করার মানে একটা জায়গা, ওদের অর্থ রোজগার করার একটা জায়গা রয়েছে এবং করেও, এবং সে কোনো সুযোগ তারা ছাড়তে চায় না। মার্কেটের দিকে দেখে ওরা করে না, কারণ ওদের ব্যাপক লাভও হয়, ব্যাপক লসও হয়। এইবার ওরা করেটা কি, ওরা তো সকালবেলা থেকে ভাই ক্যাপিটাল লাগিয়েছে, একটা মাল তুলবে 2 লাখ টাকা লাগালো, একটা মার্কেটে 10টা পড়ে আছে, তারা ওইখান থেকে মালটা তুলে গিয়ে যোগান দিল কোথায়, আড়তদারকে দিল। সেই আড়তদারের কাছে তার আগের দিন রাত্রেবেলায় সে অর্ডারটা সিকিউর করে নিল যে আপনার কতটা মাল লাগবে, বা সেই আড়তদারের সাথে ফোনে কথা হলো, ভাই আমার এই মাল এতটা লাগবে, লিস্টিং করে সে মালটা কালেক্ট করে নিয়ে ওখানে দিচ্ছে। সেই ফোরেটা ডাইরেক্টলি অনেক সময় চাষির থেকেও নেয়, বা কোল্ড স্টোরেজ থেকে নেয়, বা অন্যভাবে কালেক্ট করে। তো এই ফোরের কাজটা এই আড়তদার গিয়ে করতে পারে না। আড়তদার একই সাথে মালটাও তুলবে, আবার মজুতও করবে, দুটো কাজ একসাথে হবে হয় না, দুটো আলাদা পার্ট। এইবার দেখা যায় এখানে যদি কেউ একটু নোটিস করে, ফলো করে, সকালবেলাতে মাছের গাড়ি আসে, ঠিক সকাল না, একদম প্রায় মাঝরাত থেকে। মাঝরাতে, আচ্ছা, ওই একই সাথে তার কিছুক্ষণ পরে দেখা যাবে আলুর গাড়ি আসে, ঠিক, ওই ট্র্যাক্টর টাইপের গাড়িগুলো কোথা থেকে আসছে। তো এই ব্যাপারগুলো একটু নোটিস করলেই যারা একটু মানে ভাবতে চায় যে এই ব্যাপারটা কোথায়, সমস্যার মূলটা কোথায়, গভীরতাটা, শিকড়টা কোন জায়গায়, তাহলে ধরা পড়ে যাবে বা জানা যাবে কি রকম বিষয়টা। এইবার ব্যাপার হচ্ছে যে ওই যে গাড়িওয়ালা আছে, ওই যে ও তো এখানে কোনো আলুর যে ইয়ে আছে, তাকে হয়তো বললো দাদা আপনার হচ্ছে 1 গাড়ি আলু লাগবে, তার দাম হচ্ছে সাপোজ বলা যায় না, এবার আমি একটা অ্যাপ্রক্সিমেটলি 1 লাখ টাকার আলু লাগবে। তো ফোরেটা ওখানে কত টাকা ইনভেস্ট করলো, সে 90 থেকে 95 হাজার টাকা কিন্তু ইনভেস্ট করে রেখেছে। সে আলু, একে বলো কি আলু, কি সাইজ, এসব অনেক ব্যাপার আছে। কিন্তু 50 কিলোর ব্যাগ, তার মধ্যে ছাঁচ চলে যাবে 2 থেকে 3 কিলো আলু, যেটা কিন্তু আর ওই 40 টাকা কেজিতে বিক্রি হবে না, সেটা 20 টাকা। তো আমি হরদা একটু আটকাচ্ছি, আমরা একটু সরাসরি চলে যাব পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। সেখানে আমাদের প্রতিনিধি দিগ্বিজয় মাহালি এবং তার সঙ্গে সেখানে কৃষকরা রয়েছেন। আমাদের সঙ্গে ডেবরা থেকে রয়েছেন এক কৃষক আমাদের সঙ্গে। আপনাকে সরাসরি স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস অনলাইনে। আপনার নাম প্রথমে জানতে চাইবো, এবং আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে যিনি কৃষক বন্ধু আছেন, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? ডেবরা থেকে যিনি কৃষক বন্ধু এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কোনো কথাই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। আসলে উত্তরবঙ্গেও আমাদের প্রতিনিধিরা রয়েছেন, দক্ষিণবঙ্গে রয়েছেন, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্কের কোনো সমস্যার জন্য আমরা তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে পারছি না। একেবারে প্রান্তিক স্তরের কৃষক এবং যথেষ্ট বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি কৃষিকাজ করেন, যিনি ডেবরা থেকে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে ছিলেন, এবং আমরা চেষ্টা করব আবারও তার সঙ্গে কথা বলার। তার কারণ একেবারে প্রান্তিক স্তরের কৃষকের সঙ্গে আমরা যদি কথা বলি, এবং তারা একদিকে কৃষক, আবার অন্যদিকে তারা ব্যবসায়ীও, যেহেতু তারা উৎপাদন করছেন কৃষিজাত সামগ্রী, ফলে তারা একদিকে কৃষক, অন্যদিকে আবার তারা যখন বিক্রি করছেন তারা কিন্তু ব্যবসায়ীও, এবং অনেকেই কিন্তু একটা দীর্ঘ সময় ধরে এগুলো কোল্ড স্টোরেজে রেখে সেগুলো ব্যবসার বন্দোবস্ত করেন। যেখানে ছিলেন হরপ্রসাদ দা, যে এই যে ছাট যে জিনিসটা, সেই ছাটটাও এমনটা নয় যে সেটা পড়ে থাকে না, ছাটটা এবার এই যে আমি বললাম
1 লাখ টাকা মাল 95,000 টাকা সে তুললো, এবার গাড়ি ভাড়া আছে সেটাকে প্লাস মাইনাস করে তাকে মালটা পাঠিয়ে দিতে হচ্ছে। এবার টাকাটা কালেকশনের ব্যাপার আছে, যে সব টাকা যে আমি ক্যাশে পেয়ে যাব তা নয়, তবে কিছু কিছু মাল যখন ক্রাইসিস থাকে তখন ইভেন অ্যাডভান্স দিতে হয়, আবার যখন ক্রাইসিস থাকে না তখন অ্যাডভান্স দূরের কথা গিয়ে কালেকশন করে আনতে হয় টাকা। যখন আমার চাহিদা আছে বিপুল তখন আবার ব্যাপারটা ঠিক উল্টো ভাইস ভার্সা রিভার্স হয়ে যায়। কিন্তু আমি বলতে চাইছি, তো এবার ফোরেরা যে টাকাটা লাগাচ্ছে তারা তো লাভটা নেবেই। এবার ফোরে ছাড়া মানে সাহায্যকারী মাঝে মিডলম্যান ছাড়া এখনো আমাদের ভারতবর্ষের মানে এটা এমন কিছু হয় নাই, ডাইরেক্ট মাল তুলে নিয়ে চলে আসছে। একটা কথা হচ্ছে জনপ্রসাদ দা, সরকাররা চেষ্টা করছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার। আমরা আরো একবার চেষ্টা করব সরাসরি ডেবরাতে যোগাযোগ করার, সেখানে আমাদের কৃষক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন এবং আপনাকে সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে যিনি কৃষক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? এবং আপনাকে স্বাগত জানাচ্ছি সরাসরি এক্সপ্রেস অনলাইনে। কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এবং আমরা চেষ্টা করব একটু আমাদের উত্তরবঙ্গের যিনি প্রতিনিধি আছেন জলপাইগুড়িতে, তিনি তার উত্তরবঙ্গের যে পরিস্থিতি আমরা সেটাও জানতে পারছি না, কিন্তু তাদের জানানোর কথা। আমি যাই হোক, যেখানে দাদা ছিলেন, যেখানে যে একটা কঠিন পরিস্থিতি, খুব ভালো হতো এই আমার কৃষক বন্ধু যিনি ছিলেন, একদমই তার কথাটা শুনতে পেলে আমি এইটাই জানতে চাইতাম ডাইরেক্ট টু দি পয়েন্ট তোমার মারফত, যে সেই ভদ্রলোক যে চাষ করেন, চাই আলু করুন বা যাই, তিনি কত টাকায় বিক্রি করছেন। আমি কিন্তু একদম মানে সেই ভাত ফুটলে যেমন একটা চাল টিপলে পুরো একদম ব্যাপারটা বোঝা যায়, তুমি বুঝতে পারতে। সাপোজ উনি যদি বলতেন আমি 20 টাকায়, ভাই আমি আমার প্রোডাকশন কস্ট হচ্ছে, প্রোডাকশন করেছি 20 টাকায়, আমি 22-23 টাকায় বিক্রি করে দিচ্ছি, তাহলে এই বাকি তাহলে 38 টাকায় যদি যাচ্ছে, তাহলে বাকি 18 টাকা বা 20 টাকা প্রায় মানে ডবল, আমি ডবল দামে একদম রিটেলার হিসেবে আমি কিনছি, তারপরে রিটেলার হিসেবে থেকে আমি ক্রেতা হিসেবে যখন কিনছি 40 টাকায়, তাহলে এই মাঝের ব্যাপারটা কোথায় কোথায় যাচ্ছে, সেখানেই কিন্তু এই উত্তরটা লুকিয়ে আছে। সেটা পেলাম না তো, আর তো কিছু করার নেই। এরপরে যদি কেউ আসে, তুমি ওই লাইনে যদি যায়, দাদা কি কাজ করছেন আপনি, কি কি ধরনের চাষের মধ্যে আপনি জড়িত, আর কি দামে মালটা আপনি কাকে দিচ্ছেন, ঘুরেকে দিচ্ছেন না অন্য কাউকে দিচ্ছেন, নাকি আপনি নিজেই ডাইরেক্ট মার্কেটে যাচ্ছেন। আমি আমার একটা জায়গা, ধানের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার পুরো তুলে নেয় না, আমি ধানের ক্ষেত্রে হোক, গমের ক্ষেত্রে হোক, বা পেঁয়াজ, আদা, লঙ্কা, শাকসবজি, আমি একটা জিনিস জানতে চাইছি যে এই যে ফোরে রাজ, যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন, এখন নয়, এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আমরা শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, যে কোনো রকমভাবে ফোরে রাজকে কিন্তু পাত্তা দেওয়া যাবে না এবং ফোরেদের কিন্তু এখানে কোনো রকম অগ্রাধিকার দেওয়া যাবে না। পুলিশ প্রশাসনকে পুরোপুরি কঠোরভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। আমি জানতে চাইছি যে কি মনে হয় যে এটাকে লাগাতার এত অভিযানের পরেও আদৌ কতখানি অভিযান হচ্ছে সে নিয়ে সন্দেহ আছে, এটাকে শেষ করা যাচ্ছে না কেন? তুমি বলছো যে ফোরেরা না থাকলে নাকি সরাসরি বাজারে মালপত্র আসবে না, একজন মিডলম্যান না থাকলে আজকের সময় দাঁড়িয়ে অনেক কিছু অসুবিধা আছে। মিডলম্যান এক বিষয়, আর ফোরেদের ফোরেরা মালটা তুলে ওরা ইনভেস্ট করে, ওরা বিপুল টাকায় লাভ করতে যায়, ওইটাকে তুমি ফোরে বলছো মালটা তুলে নিয়ে মানে মুনাফা করে নেবো, সেটা এক টাইপের এমনকি কালোবাজারির সাইডে চলে যেতে পারে। আমি একটা পার্ট বলছি, আমি ডাইরেক্ট কোনো ফোরেকে আমি বলছি না, দালাল ওই টাইপেরই হলো। হ্যাঁ, এইবার মিডল ম্যান হচ্ছে যে সংযোগ রক্ষা করছে, যেমন ধানটা তুলে নিয়ে এখন কিন্তু চাষিদের ক্ষেত্রে অনেকটা উন্নত হয়েছে। ধান চাষ যারা করছে তারা ডাইরেক্ট সরকারের যে সেন্টার আছে রাজ্য সরকারের, সেখানে চলে যাচ্ছে, সেখানে গিয়ে মালটা ডাইরেক্ট সে বিক্রি করছে। এবার তার মধ্যে ফোরেরা ঢুকে সে চাষি সেজে ওই এমএসপি মানে মিনিমাম সাপোর্ট প্রাইস, সেইটা তোমার মার্কেটে আছে, মার্কেটের দাম আছে 1100 টাকা, তোমাকে সরকার সেটা 1150 টাকা দিচ্ছে। তো তাহলে কি হবে, যে চাষি যেতে পারছে না সে কি করছে, চাষির সার্টিফিকেট দেখাচ্ছে, দলিলের জেরক্স দেখিয়ে দিচ্ছে যে আমি চাষি, সেজে ভুয়ো চাষি সেজে সে গিয়ে মালটা বিক্রি করে দিচ্ছে। এইটা ফোরেরা বদমাইশি বা অনেকে অনেক কিছু করছে, এরকম অনেক ব্যাপার আরও গভীরে আছে, আমি ওইটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এখন যে দামটা বৃদ্ধি পেয়েছে, হাইক হয়ে যে প্রাইসটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে মানুষের, বিশেষ করে সাধারণ নিম্ন মধ্যবিত্ত খুবই কষ্টকর একটা পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। তো এখন হচ্ছে ওই মাল কম নিয়ে চালাচ্ছে তারা। তো এইটা যদি সহজতর করতে হয়, আমার মনে হচ্ছে দেখো আমাদের যে ট্যাক্স ফোর্সের যে মানে আমাদের সংখ্যা
না আমি বলতে চাইছি যে দাদা এটা কি কোথাও একটা কোনো সমস্যা রয়ে যায় যে মানে দেখা যায় যে যখন টাস্কফোর্স অভিযান চালায় তখন দেখা যায় চেম্বার অফ কমার্স পাশে রয়েছে, পুলিশ পাশে রয়েছে, প্রশাসন পাশে রয়েছে, এবং এই অভিযানগুলো সাময়িকভাবে চলে, আবার সাময়িকভাবে কিছুদিন পর কিন্তু আচমকা আবার বন্ধ হয়ে যায়। মানে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী অভিযান কিন্তু দেখা যায়। এবার ব্যাপার হলো এই যে তুমি বলেছিলে যে কালী পুজো বা ঈদ বা মহরম তার এক সময় দামটা বাড়লো, তখন বলে যে আমদানি নেই, এখন উৎসবের সময় জিনিসের দাম বেশি। এবার ধরো যখন কি আছে when it is becomes normal, মানে হিউজ সাপ্লাই চলে এলো, অটোমেটিক মালের দাম 20 টাকায় নেমে আসবে আলুর দাম, তখন আর টাস্ক ফোর্সের কাজ কি? এটা ধারাবাহিক তো হতে পারে না। তখন হচ্ছে যে রোগ আমার হলো তখন আমি ইনজেকশনটা নেব, জ্বর হবে তবে তার আগে তো না হয়, তাহলে তো সমস্যা। নিয়মিত বলতে ওই দেখো বাজারের তার নিজস্ব নিয়মে চলে, বাজার তোমার আমার কথা শুনবে না, পৃথিবীর কারো কথা। মার্কেট ক্যানট বি ডমিনেটেড বাই এনিবডি এলস, মার্কেট গোজ হিজ ওন ওয়ে, মার্কেটকে তুমি কন্ট্রোল করতে পারবে না। আজকে যদি আমি বলছি একটু বড় আকারে যদি মনে করো যে আমরা না শুল্ক বসিয়ে দিয়েছি যে বাইরে থেকে বিদেশ থেকে আমি কিছুতেই লোহা আমদানি করব না, কিন্তু লোহা আমাকে চাই, তাহলে আমার যখন পুরো দেশে প্রোডাকশন কমপ্লিট হচ্ছে না, আমি বলছি 100 টন লোহা আমার লাগবে, সেখানে আমার 80 টন প্রোডাক্ট হচ্ছে, তার 20 টন আমাকে আনতেই হবে। তখন যেখানে কম দাম পাবো ভাই নিয়ে চলে আসবো, আমি পৃথিবীর কারো কথা শুনবো না, আমি রাশিয়ার থেকেও তেল আনবো, আমি চীনের থেকেও লোহা নিয়ে নেবো, বিকজ ইটস বাই নেসেসিটি। আমার দরকার, আমার প্রাণ বাঁচতে হবে বা আমার ডেভেলপমেন্ট আছে বা কাজ আছে। তখন সাপোজ আমি বলছি কোনো একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আর সে দেখবে না কোন হসপিটাল কত টাকা, আমি সে ভর্তি করে তার প্রাণ বাঁচাবে। তো মার্কেট উইল গো হিজ ওন ওয়ে, ইউ ক্যানট কন্ট্রোল অ্যান্ড ডাইভার্ট ইট। তবে হ্যাঁ তুমি নিয়ন্ত্রণ কিছুটা করতে পারো, যে একটা মানে অ্যাবজর্বিটেন্ট তুমি নিয়ে নিচ্ছ, যেটা অনেক আমি বলছি হসপিটালের কথা যেহেতু এসে গেল বাইরে ভাই, তো তারাও নিচ্ছে। তখন সেটা যখন হল্লা হয় যে বিরাট বিশাল একটা মাত্রাধিক বা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে, তখন মানুষের মানে দৃষ্টি আকর্ষণ হয়, তখন সেগুলো কন্ট্রোল করার চেষ্টা হয়। মুখ্যমন্ত্রী মাননীয় চেষ্টা করেছেন, অনেক জায়গায় অনেক কিছু বলেছেন, শুধু এইটা না অনেক বিষয় আছে, তাকে তো সবই দেখতে হয়। গোটা রাজ্যের উনি প্রধান, সবকিছুরই দায়বদ্ধতা তো আসছেই এবং উনি করছেন। এইবার হচ্ছে যে সেটা করলেও অপ্রতুল মনে হয় কোনো কোনো ক্ষেত্রে। এই যে বললে এত মার্কেট ছোট 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 বসে আছে, সেই মার্কেটের ওই স্তরে আমার মনে হয় যে টাস্কফোর্স যাচ্ছে, সেটার জায়গায় যদি মজুদদারের কাছে যেত, ভাই আপনারা দামটা কমান, ইউ টেক ইউর বেনিফিট মোর লেস, আরো কম করুন আপনার। আমার মনে হয় ওইখানে সোজাসুজি কাজ, যেখান থেকে পারতপক্ষে জিনিসটা আসছে মূল ভেন্ডার যারা, আমার মনে হচ্ছে সেখানে কিন্তু সরকারি ভাবে আরো কঠোর হওয়া। হ্যাঁ, ওই এই দুটো পাইকারি খুচরো বাজার তারা কি করবে? রিটেলারের কাছে গিয়ে আমি বললাম তো 100 টাকার মাল সে 105-10 টাকায় বিক্রি করছে, খুব জোর চাপ দিলে সে 100 টাকায় বিক্রি করবে, তার নিচে তো যেতে পারবে না। কিন্তু যে মালটা সে 100 টাকায় আনছে, সেটা যদি তাকে 80 টাকায় সাপ্লাই করে দিতে পারা যায়, অটোমেটিক কিন্তু জিনিসপত্রের দাম না। সেটা কারা দিচ্ছে? তুমি ওই চুল কাটলে হবে না, তোমার মাথার ভেতরে গন্ডগোল আছে, চুলটা কাটলে মাথার গন্ডগোল কি করে ঠিক হবে না? তো ওইটা যদি আমার এটা বলাটা আমি বলছি না যে কাউকে ছোট বড় করার জন্য বলছি, ওইটা একটু গভীরে যাবার জন্য একটু যে চিন্তা ভাবনা থাকে যে আমি কাকে ধরছি, ওইটা ধরে কাজ হবে না। আমি যদি একটা বড় ডাকাতি বা কোনো একটা বড় ব্যাপার হচ্ছে, ক্রাইম হচ্ছে, সেখানে কিন্তু গ্যাংটাকে ধরতে গেলে কিন্তু অন্যদিকে যেতে হবে। দুটো চোরকে মেরে তুমি কিচ্ছু করতে পারবে না, সে চলে যাবে, 3 দিন পর বেল পাবে, আবার ঘুরে সেই জায়গায় চলে আসবে। কিন্তু তুমি গ্যাংটা ধরলে বা সেটা শিকড়টা যদি ধরা যায়, তাহলে কিন্তু গোটা গাছটাকেই ধরা যায়। আমার মনে হয় বড় যারা হোলসেল মার্কেট বা বিশাল মার্কেট, কোটি কোটি টাকার ব্যবসা হয়, সেই রকম জায়গায় যদি গিয়ে বলা হয় যে দামটা বাড়ছে কেন, বা আপনারা যে সাপ্লাই পাচ্ছেন, বড় হোলসেল মার্কেটের থেকেও যেখান থেকে তোমার গোটা জিনিসটা যারা আসছে, যেখান থেকে, আমি সেটাই, যারা বড় ভেন্ডার যারা ওই তো হোলসেল মার্কেটে যারা আনছে, তার মধ্যে তার সঙ্গে সঙ্গে বড় ডিলার আছে, কোটি কোটি টাকার বিজনেস। সরকারের তরফে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর বাজারটাকে একেবারে সরাসরি সাধারণ মানুষের কাছে নিয়ে আসার জন্য এবং কৃষকরা যাতে উপযুক্ত দাম পায় সেইটা নিশ্চিত করার জন্য তারা মান্ডির ব্যবস্থা করেছিলেন, কৃষক মান্ডি। বিভিন্ন জায়গায় মানে জায়গায় কি একেবারে ব্লকে ব্লকে কৃষক মান্ডির ব্যবস্থা করা একদম বহু প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং সেই মান্ডিগুলোর যা অবস্থা খুব কম জায়গায় খুব একটা ভালো আছে, অধিকাংশ জায়গাতেই কিন্তু মান্ডিগুলোর যে
মানে যে প্রত্যাশা নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গ সরকার তারা তৈরি করেছিলেন, যে প্রত্যাশা নিয়ে ফোরে রাজটাকে শেষ করার প্রচেষ্টা হয়েছিল, যে প্রত্যাশা নিয়ে ঠিক হয়েছিল যে কৃষকরা সেখানে সরাসরি জিনিসপত্র বিক্রি করবে এবং সেখান থেকে পাইকারি ব্যবসায়ীরা যারা বাজারে খুচরো বিক্রি করেন তারা সরাসরি নিয়ে যেতে পারবেন, এই প্রচেষ্টাটা কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা ছিল, সরকারি প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা কিন্তু সার্থক হলো না আমার যতটুকু মনে হয়। ঠিকই, আমি বলছি পাটলি হয়েছে, কিন্তু এই উদ্যোগটা কিন্তু প্রশংসনীয়। চেষ্টা করেছিলেন কিন্তু জায়গা মতন যাওয়ার, ব্লকে 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 একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটার বাস্তবতাটা। সাপোজ আমি একটা কথা বলছি, এখানে শক্তিগড় যে এলাকাটা জুড়ে যে মিষ্টিগুলো মিষ্টি হাব তৈরি করার হয়েছে তো, কিন্তু সেটা সাকসেস হচ্ছে না, সাকসেস না, বিকজ অফ ইট এমন একটা জায়গায় গিয়ে হচ্ছে সেখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। না, সেরকম ডাক্তারই চায়। আমার হচ্ছে পায়ের রোগ, আমার পেটে চিকিৎসা করলে হবে না, এই জন্য মার্কেটকে বুঝতে হবে, সেই রকম লোকজনকে নিয়ে যে ঠিক কোন জায়গায় দিলে তার জন্য কমিউনিকেশন, মালটা এসে যেন বিক্রি হয়, মানুষ আগ্রহী হয়, মালটা কম দামে পায়, এইসব নানান রকম ফ্যাক্টরগুলো কাজ করে তবে সার্কেল ঘুরবে ভাই, নাহলে সার্কেলটা ঘুরবে না, এক জায়গায় গিয়ে তুমি দাঁড়িয়ে যাবে। পুলিশ ছিল, বিআরএসে চলে আসবে। তো এই ব্যাপারগুলো কাজ করে, কিন্তু উনি উদ্যোগটা দিয়েছে প্রশংসনীয়, মানে মানুষের উপকারের জন্য সেই দৃষ্টিভঙ্গিতে কাজটা করে যাচ্ছে। কিন্তু মানে শোচনীয় অবস্থা, সেই টিন শেড সব পড়ে আছে, বড় বড় ঘর, কেউ ইউজ করছে না। এখানে আমি বলছি সেখানে সব কৃষকরা আবার সেখানে আসছেন না। না, এই কৃষকরা কেন আসছে না, তাদের সাথে বসে যদি এটা ঠিক করে যে ভাই কোন জায়গায় করলে আপনাদের ঠিক হবে, বা আপনারা এসে ওইখানে ব্যবসাটা করুন। হ্যাঁ, তো এইগুলো যদি আদান প্রদানের মধ্যে দিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু ওই টাকাগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে, জলে হয়ে যাচ্ছে। আমি একটা মান্ডি করলাম, সেখানে লোক এলো না, খুব দুঃখজনক, সেই টাকাটাও গেল। পরপর সাথে আজকে আমাদের হাতে আর সময় নেই। আজকে আমরা অনেকগুলো জায়গাতে আলোচনা করলাম, অনেকগুলো দিককে আমরা ছুঁয়ে যেতে পারলাম, এবং আরও আমরা ছুঁয়ে যেতে পারতাম, যেহেতু যদি আমরা উত্তরবঙ্গের আমাদের যে প্রতিনিধি এবং ডেবরার যে কৃষক বন্ধু কোনোভাবে নেটওয়ার্ক সমস্যার জন্য তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারলাম না, তাছাড়া আমরা আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারতাম। জিনিসপত্র বিশেষত সবজির দাম এই মুহূর্তে আকাশ ছোঁয়া, মধ্যবিত্তের মাথায় হাত, পকেটে টান পড়ছে। সামান্য একটু বেলা বাড়তে না বাড়তেই বাজার হাট, সবজির বাজার প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। যারা অত্যন্ত ছোট্ট বিক্রেতা, তারা বেশ কিছুদিন ধরে খুব রেয়ার, হয়তো রবি সোম তারা দোকান বসাচ্ছেন বাজারে, বাকি সময়টাতে তারা বাজারে আসছেন না, এতখানি চড়া দামে তাদেরও কিনতে হচ্ছে। এই অবস্থায় সরকারিভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে দামটাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু প্রকৃত অর্থে সেইভাবে দাম কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না। আমরা আশা রাখি যে সরকারি নজরদারি এবং একই সঙ্গে ফোড়েদের যে রাজ, সেটাকে শেষ করার মাধ্যমে যে কোনো প্রকারেণ হোক না কেন, কাঁচা শাকসবজি যেটা ছাড়া আপনার আমার দিন চলবে না, সেটা যেন নিয়ন্ত্রণে থাকে। অনেক অনেক ধন্যবাদ দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হরপ্রসাদ ঘোষাল, তুমি আজকে স্টুডিওতে ছিলে, এবং একই সঙ্গে তার পাশাপাশি দর্শকদেরও আজকের মতো শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এক্সপ্রেস অনলাইন, সকলে ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।